আচ্ছা শোন, আজকে মেবি আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন চ্যাপ্টার হচ্ছে তরঙ্গ চ্যাপ্টার। তরঙ্গ না? হ্যাঁ, তরঙ্গ। ওকে। আচ্ছা ঠিক আছে। তরঙ্গ শব্দ মানে সাত, তরঙ্গ শব্দ। হ্যাঁ হ্যাঁ, ওভাবেই লেখাবো, সমস্যা। আচ্ছা, তো এখন আসি। তো ফিজিক্সের 7 নাম্বার চ্যাপ্টার। আচ্ছা, তো প্রথমে আসি একটু যে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে সরল স্পন্দন গতি, বা এটাকে সরল ছন্দিত স্পন্দন গতিও বলে। সরল স্পন্দন গতি, সরল স্পন্দন বলতে পারি না। আচ্ছা শোন, এটার আগে একটু সংজ্ঞাটা লিখে নে। এটা সংজ্ঞাটা লিখে নে একটু। যদি কোনো বস্তু কণার বা বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে, হ্যাঁ অন করছি অন করছি, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সরণের এর সরণের এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, ওই বিন্দু অভিমুখী হয়, তাহলে ওই বস্তুর গতিকে ওই বস্তুর গতিকে সরল স্পন্দন গতি বলে, বা সরল ছন্দিত স্পন্দন গতি এভাবে বলে। সরল স্পন্দন আচ্ছা, এইটার ইংলিশটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো এটাকে সংক্ষেপে SHM এভাবেও লেখে, সিম্পল হারমোনিক মোশন। এটুক লেখা হয়েছে নাকি? লেখা হয়েছে? তাহলে সংজ্ঞাটা কিরকম? আচ্ছা, একটা বস্তুর ত্বরণ কিরকম হবে, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক হবে, মানে ওই বিন্দু থেকে যত সরবে এর ত্বরণ তত বেশি হবে। আর হচ্ছে এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হবে, মানে ত্বরণটা ওই বিন্দু, যে বিন্দুর থেকে সে সরতিছে ওই বিন্দুর দিকে থাকবে সবসময়। এরকম হইলে ওই বস্তুর গতিটাকে আমরা স্পন্দন বা সরল স্পন্দন গতি বলবো। আচ্ছা, তাইলে এই সংজ্ঞা অনুযায়ী আমি এটা লিখতে পারি, অর্থাৎ এই প্রথমটুকু মুছলাম। ওকে, অর্থাৎ ত্বরণ ইজ প্রপোর্শনাল টু সরণ। তো সরণকে যদি এক্স দিয়ে দেখাই, এখানে একটা মাইনাস সাইন আসবে। কেন মাইনাস সাইন আসবে বুঝাচ্ছি। তো এই আমরা আবার জানি যে বল আর ত্বরণ মানে এফ ইকুয়ালস টু এম এ, এটা আবার আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। তাইলে এই যে বল ভর যদি ধ্রুবক হয় তাহলে আমরা এটাকে এফ আর হ্যাঁ ভাই বল। আচ্ছা, ধাম করে চলে গেছিলি।
আচ্ছা, মানে আমি জাস্ট ওই সংজ্ঞা থেকেই লিখছি। সংজ্ঞা থেকে সংজ্ঞা থেকেই লিখছি যে ত্বরণ সরণের সমানুপাতিক। এই যে এক্স এক্স হচ্ছে সরণ, এটা হচ্ছে ত্বরণ, সমানুপাতিক সাইন দিছি, মাঝখানে মাইনাস দিছি। মাইনাস দিয়ে কি বুঝাচ্ছি বলতেছি। তার মানে বুঝাচ্ছে হচ্ছে ত্বরণ আর সরণ পরস্পরের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ওই যে বলছি যে সর্বদা ওই বিন্দু অভিমুখী, এটার জন্য এই মাইনাস সাইনটা আসছে। আবার আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, এখান থেকে আবার লিখতে পারি ধর এম যদি কনস্ট্যান্ট হয় তার মানে বল আর ত্বরণ হচ্ছে পরস্পরের সমানুপাতিক। তাইলে আমি এই জায়গায় এটাও লিখতে পারবো এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, বা আচ্ছা এবার শোন, তাইলে এটা লিখতে পারি যে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মানে হচ্ছে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এই সোয়াই মেসেজিং অফ কর। তাইলে এখান থেকে বা এফ ইকুয়ালস টু কে মাইনাস কে এক্স, তার মানে মোটামুটি আমরা এটা বলতে পারি যে যে কোনো সরল ছন্দিত স্পন্দন গতিতে যে বস্তু গতিশীল আছে বা সরল স্পন্দন গতিতে যে বস্তু গতিশীল আছে সে এই সূত্রটা মানবে, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। তাহলে এরকম সরল ছন্দিত স্পন্দন গতির কিছু উদাহরণ লিখে দিচ্ছি। যেমন হচ্ছে সরল দোলকের গতি, আমরা অবশ্য 5 নাম্বার চ্যাপ্টারে অনেকখানি দেখে ফেলছি সরল দোলকের গতি। তারপর হচ্ছে স্প্রিং এর গতি। আমরা মেইনলি পুরা চ্যাপ্টারের মধ্যে যত জায়গায় সরল বা সরল স্পন্দন গতি নিয়ে কথা বলতে হবে বা এস এইচ এম নিয়ে কথা বলতে হবে, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সরল দোলক আর স্প্রিং নিয়ে কথা বলবো। ওকে, এখন আসি এই সরল দোলন গতির কিছু, এই যে এখানে যে বলটা ক্রিয়াশীল আছে এই বলটার কিছু বৈশিষ্ট্য আছে। এইটার জন্য আগে একটা চিত্র আঁকি, তারপরে বুঝাচ্ছি। এইটুক হয়েছে রে, মুছবো? তো সরল স্পন্দন বোঝার জন্য আমাদের বারবার যে দুইটা জিনিস দরকার হবে, একটা হচ্ছে সরল দোলক আর একটা হচ্ছে স্প্রিং। দুইটাই আমি আঁকতেছি। ওকে, তো এইটা হচ্ছে একটা সরল দোলক, যেটাকে আমি টেনে ছেড়ে দিলে এটা এইভাবে দুলতে থাকবে, আমরা জানি। তো এইটা হচ্ছে তার সাম্যাবস্থা, যেটাকে আমরা, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, বা এটা তার সাম্যাবস্থা। সাম্যাবস্থা। আর এই স্প্রিংটার ক্ষেত্রে এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 বা তার সাম্যাবস্থা। আর আমরা জানি সরল দোলকের এই নিচের গোলকটাকে আমরা বব বলি। এই ববটাকে টেনে ছেড়ে দিলে সে দুলতে থাকবে। তো এইটা হচ্ছে তার সেই নির্দিষ্ট বিন্দু, যে বিন্দু থেকে তাকে আমি সরাবো, যত সরাবো তার উপরে ক্রিয়াশীল বলের মান এই সরণের সাথে সাথে চেঞ্জ হইতে থাকবে। কারণ একটু আগে আমরা সমীকরণটা এরকম পড়ে আসলাম, এফ ইকুয়ালস টু মাইনাস এক্স। আমি স্প্রিংটাকে যত টানবো এইদিকে, এর উপরে বলের মান, ধরে বল দিয়ে যদি টানতে থাকি, এই বলটা যত বেশি সরতে থাকবে, এটা এক্স এর মান যত বাড়তে থাকবে, 0 থেকে যত বাড়তে থাকবে, এর উপরে এই ক্রিয়াশীল বলের মান তত চেঞ্জ হইতে থাকবে। যত বেশি দৈর্ঘ্য বাড়াইতে হবে তত বেশি বল প্রয়োগ করতে হবে, এরকম। এই ক্ষেত্রেও এই সাম্যাবস্থা থেকে এই ববটা যখন বিভিন্ন পজিশনে সরতে থাকবে, দুলতে থাকবে, যখন এক এক পজিশনে তার উপরে ক্রিয়াশীল বল এক এক রকম হবে। ওকে, তাইলে এই যে একটা সরল ছন্দিত স্পন্দন গতি বা সরল স্পন্দন গতিতে গতিশীল একটা বস্তুর উপরে ক্রিয়াশীল বলের কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো একটু লিখে দিচ্ছি। যে সরল
দোলন, এটাকে সরল দোলন গতিও বলে। সরল দোলন গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য, এই এফটা কিরকম হবে? তোরা এই চিত্রের নিচে জায়গা ফাঁকা রেখে আরেক জায়গায় লিখিস আর কি, মানে এখানে আরো কিছু লেখালেখি দরকার হইতে পারে আমাদের। আচ্ছা, এক হচ্ছে এই বলটা কিরকম, এই বলটা হচ্ছে একটা পর্যাবৃত্ত বল, ধ্রুব না কিন্তু। এই বলটা একবার বাড়তিছে আরেকবার কমতিছে, এরকম বলের মান চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে এটা একটা পর্যাবৃত্ত বল। এটি পর্যাবৃত্ত বল, মানে বলের মানটা একবার সর্বোচ্চ হচ্ছে, আবার সর্বনিম্ন হচ্ছে, আবার সর্বোচ্চ হচ্ছে, এভাবে এইটার দোলার সাথে বা স্প্রিং এর সংকোচন প্রসারণের সাথে বলের মানটাও চেঞ্জ হচ্ছে। সেকেন্ড হচ্ছে এই বলটা একই সাথে একটা স্পন্দনশীল বল। স্পন্দন বলতে আমরা বুঝাই যে অর্ধেক সময় সে যেদিকে, তার বাকি অর্ধেক সময় বিপরীত দিকে, এরকম একটা অবস্থা। মানে এই স্প্রিং এর উপরে যখন সংকোচন হওয়ার সময় যেদিকে বল ক্রিয়াশীল, এই ইসের সময়, প্রসারণের সময় তার বিপরীত দিকে বল ক্রিয়াশীল। এখানেও তাই, যখন এই সাম্যাবস্থা থেকে এইদিকে সরে গেছে তখন একরকম বল, আবার যখন এইদিকে আসতেছে বলের দিকটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এটা একটা স্পন্দনশীল বল। এটি স্পন্দনশীল বল। আর এই বলটা কি, এইখান থেকে যদি দেখি, বলটা হচ্ছে এক্স এর সমানুপাতিক, মানে সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক। এই এক্স দিয়ে বুঝাচ্ছি সাম্যাবস্থা থেকে কতখানি সরাইছে। ওকে, তার সমানুপাতিক। 3 নাম্বার লেখ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আহ, যে কোনো সময় বলের মান, আমি খুব রিক্সে আছি রে, যে কোনো সময় বলের মান কি, ওরা কি মেসেজ দিচ্ছে? না, সমস্যা নাই, আমি ওটা কেটে দিব, চিন্তা করিস না। আচ্ছা, যে কোনো সময় বলের মান সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক। সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা থেকে এই সোহাইব, তোর কি অবস্থা? সাম্যা বলের, যে কোনো সময় বলের, আচ্ছা সরি, বলের মান কথাটা মিস হয়ে গেছে। বলের মান, বলের মান সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক, সমানুপাতিক, এবং বিপরীতমুখীও লিখতে পারিস সমানুপাতিক। আচ্ছা, তার মানে এক্স এর সমানুপাতিক বলটা। আর লাস্ট হচ্ছে এই বলটা সবসময় একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে ক্রিয়া করতেছে। দেখ, আমি এইটাকে এইখানে টেনে নিয়ে আসলেও ও চলে আসতে যাচ্ছে এইখানে, আবার ওইদিকে সরাইলেও ও চলে আসতেছে এইখানে, মানে যেখানেই মুভ করি না কেন ও সবসময় এই বিন্দুতে চলে আসার চেষ্টা করতেছে। বলটা সবসময় এইদিকে ক্রিয়া করতেছে। এর উপরে যে বলটা ক্রিয়াশীল, সেই বলটা সবসময় ওকে ওই দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এইখানে স্প্রিং এর ক্ষেত্রেও তাই, আমি ওকে বল দিয়ে যখন ওইদিকে নিয়ে গেলাম, সবসময় স্প্রিংটা যাচ্ছে আবার এখানে ফিরে আসতে। তো 4 নাম্বার পয়েন্টটা হবে এই ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য, 4 নাম্বার পয়েন্টটা এখানে লিখে রাখ। সেটা হচ্ছে বল সবসময়, বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখ, একটি নির্দিষ্ট, দুইটাই এক, দোলন আর স্পন্দন একই। ওকে, একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী, বিন্দু অভিমুখী। ওকে, তার মানে বল যেহেতু একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, আমাকে কে আবার হোস্ট বানাই দিল? আচ্ছা, আমি তাহলে সাদিকে হোস্ট বানাই দিচ্ছি, ওয়েট। শিওর বের হয়ে যাচ্ছে? আবার কি নেটের প্রবলেম হচ্ছে? তাই তো দেখতেছি 15 জন হয়ে গেছে। আচ্ছা দাঁড়া, একটু 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 ওয়েট। আচ্ছা, এখন শোন, তাইলে এইবার ওই, এই যে, তার মানে সব সময় সরল ছন্দিত স্পন্দন গতি এইসব রুলগুলা মানবে।
এবার আসি এই সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে আমরা কয়েকটা রাশি বা কয়েকটা টার্ম সবসময় ইউজ করব, সেগুলো এখন একটু লিখে দিচ্ছি। এইটা মুছতেছি। ওকে, যেটা আমাদের সামনে গিয়ে তরঙ্গের ক্ষেত্রেও দরকার হবে। ওকে, প্রথমে হচ্ছে পূর্ণ স্পন্দন। ওকে, হ্যাঁ পরে ইউটিউবে দেখি। বল যে ভাইয়া বেশি কিছু। আচ্ছা ঠিক, আচ্ছা না এখন তোরা তো তোদের পেজের মতো, আমি এই চিত্র দুইটা রাখতেছি কারণ আমার বারবার এই চিত্র দুইটা দরকার হবে, এই জন্য মুছতেছি না। তোরা ওই জায়গাটুকু ফাঁকা রাখ, এই চিত্রের নিচে একটু জায়গা ফাঁকা রাখ যদি সামনে অ্যাড করতে হয়। আপাতত এই চিত্রতে আমি বারবার চেঞ্জ করব, তো এই জন্য চিত্র দুইটা মুছতেছি না। তোরা এখন যে হেডলাইনটা দিবি সেটা হচ্ছে যে এই সরল দোলর গতির ক্ষেত্রে কয়েকটি রাশি, এভাবে লিখে প্রথমে লিখে ফেল পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দনটা হচ্ছে যে এই যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে একটা সরল দোলন গতির ক্ষেত্রে বা সরল স্পন্দন গতির ক্ষেত্রে কয়েকটি রাশি, এটা লিখে বা সরল সরল দোলন গতি, সরল দোলন গতির ক্ষেত্রে এই সংখ্যাটাকে অনেকভাবেই দেওয়া যায়। একটি, হ্যাঁ ভাইয়া সমস্যা নাই, তুই দেখতে থাক। লেখ লেখ লেখ, যা এখন দেখতেছি সেটাই লেখ। সরল দোলন গতির ক্ষেত্রে একটি সম্পূর্ণ অগ্র পশ্চাৎ গতিকে পূর্ণ স্পন্দন বলে। মানে একটা পূর্ণ স্পন্দন বলতে তাহলে কি বুঝবো, ধর এইখান থেকে এটা এইখানে যাবে আবার আসবে, মানে যেখান থেকে শুরু করছে আবার সেখানে ব্যাক করে আসলে তখন বলবো যে একটা পূর্ণ স্পন্দন শেষ হয়েছে। একইভাবে স্প্রিং এর ক্ষেত্রে এটাকে টেনে ছেড়ে দেওয়ার পর ধর এইদিকে গেল আবার এইদিকে, এই পুরা একটা গিয়ে এখান থেকে শুরু করছিল সে, এখান থেকে গিয়ে আবার এখানে ব্যাক করলে বলবো একটা পূর্ণ স্পন্দন হয়েছে। আই মিন যে বিন্দু থেকে শুরু হয়েছে আবার সেই বিন্দুতে ফিরে আসতে হবে একই দশায়। দশা জিনিসটা কি সেটা একটু পরে আসতেছি। দেখ কিরকম ব্যাপার, ধর ও এই বিন্দু থেকে শুরু করলো, এই বিন্দু থেকে দোলন শুরু করলো, মানে কম্পন শুরু করলো। তো আমি বলতেছি আবার ওই বিন্দুতে ফিরে আসতে হবে, কিন্তু তুই যদি এভাবে চিন্তা করিস যে ও প্রথমে এই পর্যন্ত গেছে আবার এখানে আসছে, তখন কিন্তু বলবো না যে পূর্ণ স্পন্দন হয়েছে। ও অগ্র পশ্চাৎ পুরাটা হইতে হবে, এইটুক শুধু সামনের দিকে যাওয়া, এই পুরা পিছন দিকে আবার গিয়ে আবার এখানে আসলে বলবো যে একটা পূর্ণ স্পন্দন শেষ হয়েছে। তো এটার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তার গতির দিকটাও একই হইতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে সে যাওয়ার সময় যখন এখান থেকে শুরু করছিল তখন তার গতির দিকটা ছিল ওই দিকে, ওই বরাবর। তো ও যখন এই যে এইটুক আসছে তখন কিন্তু তার গতির দিকে এই দিকে মেলে নাই, আগের দিকের সাথে মেলে নাই। তো আবার ওই বিন্দুতে এমন ভাবে আসতে হবে যাতে আগের দিকের সাথে তার দিকটা মিলে যায়, তখন বলবো যে একটা পূর্ণ স্পন্দন শেষ হয়েছে। সবাই কথাটা ক্লিয়ার হয়েছিস? যে বিন্দু থেকে শুরু করবে আবার ওই বিন্দুতে আসতে হবে, কিন্তু কিভাবে, ও যে দিকে গতিশীল ছিল সেই দিকেই আবার আসতে হবে, এরকম হয়ে আসলে ওকে। আচ্ছা এটা গেল। এবার আসি পর্যায়কাল। পরের জিনিসটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল যাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে দেখাই, একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে,
বা একবারে লিখে দিই, আরে স্পন্দন আর দোলন একই কথা, বারবার একটি পূর্ণ দোলনের সময়কালকে পর্যায়কাল বলে। তাহলে এটা যেহেতু একটা সময়, তার মানে এটার এককটা কি হবে? এককটা হবে সেকেন্ড। একক, একক হচ্ছে সেকেন্ড। তো এটাকে আমরা দোলন কালও বলতে পারি। আচ্ছা, এটা গেল। এবার আসি তারপরে কম্পাঙ্ক। এটা লেখা হইলে বলিস। ওকে, তারপরে আসি কম্পাঙ্ক। কম্পাঙ্ক যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি এফ দিয়ে দেখাই, এটা হচ্ছে এক সেকেন্ডে যতগুলা পূর্ণ দোলন সম্পন্ন করবে, অবশ্যই পূর্ণ দোলন হইতে হবে, বা একক সময়, একক সময়ে যতগুলো পূর্ণ দোলন বা স্পন্দন যেটাই বলি সম্পন্ন হয়, তাকে কম্পাঙ্ক বলে। এটার একক তাইলে হবে পার সেকেন্ড অথবা হার্টজ। ধরো জানিস এখন একক হচ্ছে এস ইনভার্স, বা এটাকে আমরা এইচ জেড বা হার্টজ দিয়ে দেখাই। ওকে, এরপর আসি বিস্তার। বিস্তার হচ্ছে তার সাম্যাবস্থা থেকে, এই স্প্রিং এর ক্ষেত্রেও সরল দোলকের ক্ষেত্রেও, এই সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব সে অতিক্রম করে। গতিশীল কণা বা স্পন্দন গতিতে থাকা একটা কণা সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে বিস্তার। তাহলে এবার লিখতেছি বিস্তার। কেন? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শিল বস্তু সাম্যাবস্থা থেকে, আমার এইদিকে অবশ্য সাউন্ড আসে না, এটা একটা সুবিধা। সাম্যাবস্থা, স্পন্দনশীল বস্তু সাম্যাবস্থা থেকে যে কোনো এক, যে কোনো একদিকে, হ্যাঁ ভাই বল। হ্যাঁ হ্যাঁ, ওর স্টোরি দেখছি আমি। হ্যাঁ, রাত্রে মনে হয় ফোন দিছিল, আমি ধরতে পারিনি। যে কোনো একদিকে সর্বোচ্চ যে যে দূরত্ব অতিক্রম কর, সর্বোচ্চ যে স্পন্দনশীল বস্তু সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে তার বিস্তার বলবো। তো বিস্তারকে নর্মালি আমরা এ দিয়ে দেখাই, বড় হাতের এ বা ছোট হাতের এ। আচ্ছা, এখানে আমি এ লিখে দিলাম। অ্যাম্পলিটিউড বলে, অ্যাম্পলিটিউড। হ্যাঁ, ওকে, এবার আসি লাস্টে হচ্ছে দশা। আচ্ছা, মুছি নেই। না, এখনো ফাইনাল করে নাই কিছুই। আরে ইয়ে মেহেদি, তুই তো এনডিসির ভর্তি পরীক্ষা নিয়েও টেনশন করিস, তুই খাদিরে কেন বকাঝকা করতেছিস? ওকে,
ওকে, দশা এই জিনিসটা হচ্ছে যে মিটার, বিস্তারের এককটা হচ্ছে মিটার, হ্যাঁ, কারণ এটা জাস্ট একটা দূরত্ব। বিস্তারের এককটা লিখে রাখ মিটার। ওকে, দশা এটা হচ্ছে একটা গতিশীল বস্তু কণা, এই স্পন্দনশীল বস্তু কণার যে কোনো মুহূর্তে তার গতির সামগ্রিক অবস্থা, মানে আমরা ওইটার সরণ, বেগ, ত্বরণ, তার উপরে ক্রিয়াশীল বল সবগুলোকে একসাথে বুঝাইতে এই টার্মটা ইউজ করি দশা। ওকে, তাইলে এটা হচ্ছে স্পন্দনশীল বস্তু কণার বা বস্তুর যে কোনো মুহূর্তে মুহূর্ত বানানটা ভুলে গেলাম। ওকে, হ্যাঁ, মুহূর্তে গতির সম্যক অবস্থা বা সামগ্রিক অবস্থা যেটাই বলিস, ওটির সম্যক অবস্থা অর্থাৎ সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি তার দশা বলে। হ্যাঁ, সম্যক কথার মানে হচ্ছে সামগ্রিক আর কি। ওকে, এইটাকে আমরা তার দশা বলি। ওকে, তার মানে যেমন ধর ওই যে প্রথমেই যে বলছিলাম এই সাম্যাবস্থা থেকে শুরু করে এইখানে আসলে মানে এই যে আগের অবস্থা আগের স্থানে ফিরে আসছে, আবার সাম্যাবস্থায় ফিরে আসছে, কিন্তু বলছিলাম যে এই পয়েন্টটা বলবো না যে পূর্ণ স্পন্দন শেষ হয়েছে, কারণ পূর্ণ স্পন্দন হওয়ার জন্য আবার এইখানে আসতে হবে যখন তার এই যে সবকিছু মিলে যাবে, আই মিন বেগের দিক, সরণের দিক, ত্বরণের দিক, এই পয়েন্টে কিন্তু মিলতিছে না, ডিফারেন্ট দিকে। তো এইখানে বলতে পারি যে পূর্ণ স্পন্দন কখন হবে, যদি আগের দশায় আবার ফিরে আসে, সমদশায় যদি ফিরে আসে এরকম হয়, তখন আমরা বলবো যে পূর্ণ একটা স্পন্দন হয়েছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, তো দশাকে নর্মালি আমরা কোণ দিয়ে দেখাই, দশাকে আমরা নর্মালি কোণ দিয়ে দেখাই। তো দশাটাকে আমরা ওই রেডিয়ান ওভাবে দেখাবো আর কি। ধর পাই, 2 পাই, পাই/2 এভাবে দশা বলা হয়। ওকে, আচ্ছা, এগুলা নিয়ে আমরা ডিটেলস সামনে দেখবো। ওয়েট, এখন আর কি বাদ আছে? এবার আসি একটা এই যে ইসের ক্ষেত্রে, এই সরল দোলন গতির ক্ষেত্রে এটার যে পর্যায়কাল সেটা নির্ণয়ের তোদের বইয়ে একটা সূত্র দেওয়া আছে, কিন্তু এটা কিভাবে আসছে সেটা বলে নাই। তো আমি একটু ছোট করে বলতেছি। সেটা হচ্ছে এই সরল দোলকের যে দোলনকালটা, সেটা চারটা ব্যাপার। এটা মনে হয় আগে বলছিলাম না, বলছি কোথাও মহাকর্ষ অভিকর্ষে বলছিলাম কি? আচ্ছা, এইখানে বলি নাই বোধ হয়, না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু লিখে দিচ্ছি যে সরল দোলকের সূত্র একটু লিখে ফেল। সরল দোলকের সূত্র কি বিপদ। আচ্ছা, ওকে, সরল দোলক। আহারে, আমি চিত্রটা এতক্ষণ ধরে রাখতে চাচ্ছিলাম, মুছেই ফেললাম। ওকে, ঠিক আছে, আবার আবার রাখা লাগবে। উম, মানে ভুলে মুছে ফেললাম আর কি। ওকে, ওকে, সরল দোলকের সূত্র। মানে খাদির ভয়েস শুনে আমি ইয়া হয়ে গেছিলাম, একটু অন্যদিকে চলে গেছি। সরল দোলকের সূত্র।
ওকে শোন, তো এই যে প্রথমে যে এই আহ, সমকাল সমকাল সূত্র, একটু শোন, ওই যে তোদের আহ, এই যে সরল দোলক বলতেছি, তো সরল দোলকের ক্ষেত্রে আমরা এইটাকে সবসময় সরল দোলক হওয়ার জন্য এই যে আমরা যে সরল দোলককে দুলতে দিব, এই দোলার জন্য যে কোণ করে ছেড়ে দিতে হবে, এই কোণটা আমি কত করে ছেড়ে দিব, এই কোণটা 4 ডিগ্রির বেশি নেওয়া যাবে না, তাইলে সরল দোলক এই সূত্রগুলো মানবে না। হ্যাঁ, এই কোণটা সবসময় 4 ডিগ্রি এইটার ভিতরে হওয়া লাগবে। ওকে, তো এটাকে আমরা কৌণিক বিস্তার বলি। তো এই কোণটা যদি এই 4 ডিগ্রির মধ্যে নিয়ে ছেড়ে দেই, তাহলে তখন এটা যে দুলতে থাকে, তখন এই সূত্রগুলো সে মানবে। তো কি কি সূত্র? প্রথমটা হচ্ছে সমকল সূত্র, সেটা হচ্ছে একবারে ডিরেক্ট লিখে দিই। মানে যদি এই যে এই ইয়া মানে, আচ্ছা এখন সূত্র লিখতেছি তাইলে বুঝবি। কৌণিক বিস্তার, এই যে কৌণিক বিস্তার বলতে এটা বুঝাচ্ছি, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এবং কোনটা ভাইয়া? এটা 4 ডিগ্রি, 4 ডিগ্রি লিখছি। আরে কি রে, বুঝে নে। এবং কার্যকরী দৈর্ঘ্য বলতে কি বুঝায়? এই যে এখানে এইটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্যকে আমরা স্মল এল দিয়ে দেখাই, সুতার দৈর্ঘ্যকে আমরা স্মল এল দিয়ে দেখাই। আর এই যে এখানে যে বব আছে, এই ববের কিন্তু একটা ব্যাসার্ধ আছে, সেটাকে যদি আমি স্মল আর দিয়ে দেখাই, এই দুইটাকে একসাথে আমরা কার্যকরী দৈর্ঘ্য বলি, যেটাকে ক্যাপিটাল এল দিয়ে দেখাই। তোরা এখন ওই চিত্রের মধ্যে এগুলো জাস্ট একটু লিখে নিতে পারিস। সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এল, আর নাইলে আবার এখানে এখানে সমস্যা নেই। সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এল, আর ববের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, এই দুইটাকে একসাথে আমরা কার্যকরী দৈর্ঘ্য বলি। হ্যাঁ, তো এই কার্যকরী দৈর্ঘ্যের পাশে এল লিখলাম। তাহলে কার্যকরী দৈর্ঘ্য এল, এইটা যদি অপরিবর্তিত থাকে, মানে আমি যদি সবসময় এটা ঠিক রাখি, এটা 4 ডিগ্রি, 4 ডিগ্রি, এটা সবসময় 4 ডিগ্রির মধ্যে থাকবে, বা 4 ডিগ্রি হবে সব। অপরিবর্তিত থাকলে মানে এটা যদি কনস্ট্যান্ট থাকে, অপরিবর্তিত থাকলে একটি নির্দিষ্ট স্থানে, কারণ এক এক জায়গায় এক এক রকম হবে, ওইটার রিজন একটু পরে আসতেছি। একটি নির্দিষ্ট স্থানে, ধর এখন আমি আমার রুমের মধ্যে একটা পেন্ডুলামকে দুলতে দিব, এখন এই রুমের মধ্যে একটা পেন্ডুলামকে দুলতে দিব, সেটা 4 ডিগ্রির কম অ্যাঙ্গেল করে ছেড়ে দিচ্ছি। তো এটাকে যদি দুলতে দিই, তাহলে প্রত্যেকটা দোলনের জন্য সমান সময় লাগবে, যেটা মেহেদি বলল, যে প্রথম দোলনের জন্য যে সময় লাগবে দ্বিতীয় দোলনের জন্য সেই সময় লাগবে কিনা। নির্দিষ্ট স্থানে প্রতিটি দোলনের জন্য আই মেহেদি, বুঝছিস? মেহেদিকে আস্তে আস্তে কমে যাবে, তখন আবার সরল দোলকের সূত্র মানবে না। মানে আচ্ছা দাঁড়া, নর্মালি সরল দোলকের কনসেপ্টটা, যেটা আদর্শ পেন্ডুলাম যেটা, সেটার আহ, মানে যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটার মধ্যে যে ববটা চিন্তা করা হয়েছে, ববটা এরকম হওয়া লাগবে, ববটা হওয়া লাগবে ওজনহীন, মানে প্রায় ওজন প্রায় শূন্য, এবং যে সুতা দিয়ে ঝুলাই দেওয়া হবে সেটা হবে অপ্রসারণশীল সুতা, এরকম সুতা দিয়ে যদি আমরা ঝুলাই দিই, তখন বাতাসের ঘর্ষণ থাকবে না। এইসব সব কিছু মেনটেন করে যদি আমি সরল দোলক বানাই, তাহলে এই ব্যাপারটা মানবে, বুঝছিস? কারণ আমাদের তো বাস্তবে করা যাবে না কেন? যদি ভ্যাকুয়াম ক্রিয়েট করি আমরা করতে পারবো না? অবশ্যই করতে পারবো। গ্যালিলিও সূত্র,
পরন্ত বস্তুর সূত্র তো তাই বলে। তো এটাও করা যাবে, কেন করা যাবে না? আমরা কাচের ভ্যাকুয়াম টিউবের ইয়ার মধ্যে করতে পারবো, এটা কোনো সমস্যা। হয়েছে হয়েছে, আগে আমি শেষ করি। হ্যাঁ, আমিও দেখছি ওটা। ওকে, এবার আসি। তার মানে হচ্ছে প্রত্যেকটা দোলনের জন্য তার সমান সময় লাগবে, এটা হচ্ছে প্রথম সূত্র। এবার সেকেন্ড সূত্রটা লিখতেছি। সেকেন্ড সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। এই দৈর্ঘ্যের সাথে সরল দোলকের সম্পর্ক আছে। এই দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে দৈর্ঘ্য সূত্র। দৈর্ঘ্যের সূত্র, এখানে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এই কথাটা থাকবে। এবার কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে এটা থাকবে না, কারণ দৈর্ঘ্য এবার চেঞ্জ হবে, এটা থাকবে। কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে একটি নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল, একটি নির্দিষ্ট স্থানে দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যের এর হ্যাঁ 4 ডিগ্রি হবে না। কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে একটি নির্দিষ্ট স্থানে দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তার মানে এইবার অর্থাৎ লিখতে পারি আমরা দোলনকাল হচ্ছে টি দিয়ে দেখাই, ক্যাপিটাল টি, আর কার্যকরী দৈর্ঘ্যকে এল দিয়ে দেখাই। এই মানে এটা সমানুপাতিক হবে এই, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। কখন? এখানে লিখবি যখন যখন নির্দিষ্ট স্থানে, তার মানে কি অভিকর্ষ ত্বরণটা সেটা স্থির, জি স্থির। যখন জি স্থির, তাহলে যখন জি স্থির তখন একটা, মানে এই আমি স্থানটা ঠিক রাখছি, এই যে নির্দিষ্ট স্থান, তার মানে এইখানে হ্যাঁ একটি নির্দিষ্ট স্থানে। ওকে, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে একটি নির্দিষ্ট স্থানে সরল দৈর্ঘ্যের দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তার মানে আমি যদি হ্যাঁ 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 সেটাই। এখন কি করব? এখন কোথায় চেঞ্জ করব? এবার আমি দৈর্ঘ্য চেঞ্জ করব, মানে একবার এইটুক সুতা দিয়ে ঝুলাই দুলতে দিব, আরেকবার সুতার দৈর্ঘ্যটা বাড়াই দিব, তখন চেঞ্জ হবে এভাবে, সেটা বলছে, বুঝছিস? আগের বার কিন্তু সুতার দৈর্ঘ্য চেঞ্জ করিনি, স্থানও চেঞ্জ করি নাই। আচ্ছা, হ্যাঁ, এইবার আমরা বারবার যদি সুতার দৈর্ঘ্য চেঞ্জ করি, এতক্ষণ ধরে কি বললাম আর বলতে পারবো না। আচ্ছা ওকে। কিরে, তুই শুনতে পারিস না নাকি? আই কে, ওরে বলতো, ওরে বলতো। তিন 3 নাম্বার সূত্র হচ্ছে ত্বরণের সূত্র। এবার কৌণিক বিস্তার ক্ষুদ্র, এটা ঠিক রাখবো। আর আগের বার যে কার্যকরী দৈর্ঘ্য, এবার ওই দৈর্ঘ্যকে স্থির রাখবো, কিন্তু স্থানটা চেঞ্জ করে ফেলবো, মানে এবার এরকম। তাহলে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, এবার আর নির্দিষ্ট স্থান না, এবার স্থান চেঞ্জ করব। মানে সরল দোলককে একবার আমার এইখানে দুলতে দিব, এই সরল দোলককেই ধরে এবার আমি এভারেস্টের চূড়ায় নিয়ে গেলাম, তারপরে চাঁদে নিয়ে গেলাম, বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম। ওকে, সরল দোলক নিয়ে ঘুরতেছি। দৈর্ঘ্য চা খেয়ে আসলাম আর কি। ওকে, হ্যাঁ বল বল।
সরল দোলকের দোলনকাল এটা হবে আচ্ছা নিহা বল তো কি কি বলবি। দোলনকাল এ দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক না উষা তুই থাকতে কি আমি ভয় পাই বল। আরে তুই ঘোলা হয়ে যা রে, তুই ঘোলা হয়ে যা, ওকে তাইলেই হয়ে যাবে। দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক মানে হচ্ছে এইবার এরকম হবে, রুট জি, এই জিটা এখানে নিচে আসবে, আর এখানে যখন এল স্থির এটা লিখে রাখ। এবার হচ্ছে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, মানে সুতার দৈর্ঘ্য ঠিক রাখবো, খালি জায়গা চেঞ্জ করব, তো বিভিন্ন জায়গায় নিয়ে গেলে তখন দোলনকালটা অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে, মানে টি ইজ প্রপোর্শনাল। আচ্ছা এই আচ্ছা এবার আসি, এই তিনটা সূত্র গেল, লাস্ট হচ্ছে ভরের সূত্র, মানে এই যে ববের ভরের উপরে নির্ভর করবে কিনা সেটা, এটাই হলে শেষ। তো আর পড়াবো না আজকে, তারপর সূত্রটা লিখে শেষ করব, তারা ওয়েট। আচ্ছা 4 হচ্ছে ভরের সূত্র। ভরের সূত্রটা হচ্ছে কৌণিক বিস্তার যদি ক্ষুদ্র হয় আর এই কার্যকরী দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, তখন কোনো নির্দিষ্ট স্থানে, তার মানে এই রুমের ভিতরেই কোনো নির্দিষ্ট স্থানে দোলনকাল ববের ভরের উপরে নির্ভর করে না, বা এটার উপাদান কি দিয়ে তৈরি হয়েছে তার উপরে নির্ভর করবে না। দোলনকাল ববের ভর, আয়তন, উপাদান ইত্যাদির উপর নির্ভর করে। ওকে শোন, তাইলে এটা হচ্ছে লাস্ট সূত্র যে সরল এই বব আমি বড় নিচ্ছি না ছোট নিচ্ছি সেটার উপরে নির্ভর করবে না, কি দিয়ে তৈরি বব, সেটা কি লোহার নাকি কাঠের সেটার উপরেও নির্ভর করবে না, সবসময় এই চারটা সূত্র তাইলে মেনটেন হবে। তো এখন এই চারটা সূত্রের 2 আর 3 নাম্বার থেকে আমি কি লিখতে পারি, 2 নাম্বার 2 ও 3 সূত্র হতে যেটা পাইছি, একটা পাইছি হচ্ছে টি দোলনকালটা ছিল কার্যকরী দৈর্ঘ্যের বর্গের বর্গমূলের সমানুপাতিক, আর 3 থেকে পাইছিলাম এটা ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই দুইটা জিনিস পাইছিলাম। এবং এটা কখন ছিল, এটার ছিল হচ্ছে জি স্থির ছিল এই ক্ষেত্রে, জি ধ্রুব, আর এই ক্ষেত্রে হচ্ছে এল ধ্রুবক বা ধ্রুব লিখতে পারি। ওকে, তো আমি যদি এই দুইটাই চেঞ্জ করি, মানে এলও যদি চেঞ্জ হয় জিও যদি চেঞ্জ হয়, মানে আমি সরল দোলকের দৈর্ঘ্য মানে ইসের সুতার দৈর্ঘ্য চেঞ্জ করব, একই সাথে স্থানও চেঞ্জ করব, এরকম যদি করি তখন তাহলে দোলনকাল কেমন হবে, এই দুইটা থেকে আমরা লিখতে পারি। সুতরাং টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার, এই যে এল আর জি একসাথে হয়ে যাবে আর কি, এই রুট ওভার এল বাই জি, এইটা পাশে লিখে দে যখন এল ও জি পরিবর্তনশীল, মানে দুইটাই এবার পরিবর্তন হবে। তার মানে দুইটাকে যদি পরিবর্তন করি তখন টিটা আই মিন দোলনকালটা এভাবে পরিবর্তন হবে। তাহলে এখান থেকে একটা কনস্ট্যান্ট আনবো আমরা, এই সমানুপাতিকটা উঠাই দিয়ে যদি একটা কনস্ট্যান্ট আনি, কনস্ট্যান্টটা এরকম হবে
টি ইকুয়ালস টু, এই কনস্ট্যান্টের মানটা আসে হচ্ছে 2 পাই, এখানে যে কনস্ট্যান্টটা আসে সেটা আসে 2 পাই, 2 পাই রুট ওভার 2 পাই রুট ওভার এল বাই জি। এই লাস্টেরটা হচ্ছে আমাদের সরল দোলকের দোলনকালের সমীকরণ, যেটা আমাদের সূত্র হিসেবে ব্যবহার করা লাগবে। এটা হচ্ছে আমাদের সরল দোলকের দোলনকালের সমীকরণ, যেটা তোদের বই একবারে লিখে দিছে। আর একটা কথা বলে দিই, যদি কখনো আমরা কিন্তু এখানে দেখছি যে কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধ, এই দুইটাকে যোগ করে কার্যকরী দৈর্ঘ্য পাই। যদি কোশ্চেনে উল্লেখ করা থাকে যে সুতার দৈর্ঘ্য এত, ববের ব্যাসার্ধ এত, তখন দুইটা যোগ করে নিয়ে এল এর মান বসাবি। আর যদি আর এর মান না দেওয়া থাকে তাহলে ধরে নিব ব্যাসার্ধটা অনেক ছোট। আচ্ছা, জি স্থির মানে হচ্ছে স্থান স্থির। ওই যে, আচ্ছা দাঁড়া, এই যে সমানুপাতিক উঠাই দিলে কি একটা কনস্ট্যান্ট আসে না, এই কনস্ট্যান্টের মান হচ্ছে 2 পাই, এই ধ্রুবকটার মান হচ্ছে 2 পাই। বুঝছিস? আচ্ছা, এইটা কিসের জন্য লিখলাম? এইটা লিখলাম হচ্ছে সরল দোলকের জন্য। একইভাবে এটা যদি স্প্রিং এর জন্য হয়, স্প্রিং এর জন্য হইলে তখন, আচ্ছা কেউ একটু গ্রুপে চেক করতো, মনে হয় মেসেজ দিছে নাকি। আচ্ছা দাঁড়া একটু, এটা আমি একটু চেক করে নিই। তাই এবার মেসেজ দিচ্ছে, কল দিছিল, কি বলে? আচ্ছা দাঁড়া, এই তো শেষ করে দিচ্ছি। আচ্ছা, তা 2 পাই পাই 3.1416। আচ্ছা, এখন স্প্রিং এর ক্ষেত্রে এটা কেমন হবে? স্প্রিং এর ক্ষেত্রে জাস্ট খালি সূত্রটা লিখে দিচ্ছি, তারপরে আজকে ছুটি। স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিংও যখন দুলবে তখন তার যে পর্যায়কালটা থাকবে সেটাকে বের করতে হলে আমাদের এই সূত্রটা ইউজ করা লাগবে, 2 পাই এম বাই কে। এখানে যেটা এল বাই জি ছিল সেটা হয়ে যাবে এম বাই কে। কোনটার কি পরিচয় বলে দিচ্ছি। স্প্রিং এর ক্ষেত্রে এটা ছিল সরল দোলকের ক্ষেত্রে, এটা স্প্রিং এর ক্ষেত্রে এম হচ্ছে স্প্রিং এর ভর, স্প্রিং এর ভর, আর কে হচ্ছে ওই স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। এটা আমরা 5 নাম্বার চ্যাপ্টারে পড়ে আসছি, স্প্রিং ধ্রুবক। ওকে, আজকে এই পর্যন্ত, তাহলে আর লেখাবো না, আর লেখাবো না, আজকে এই পর্যন্ত থাকুক। তাহলে নেক্সট দিন আমরা বাকি জিনিস পড়বো ইনশাল্লাহ। তাহলে আমি ক্লোজ করতেছি, দাঁড়া। আল্লাহ হাফেজ।